আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে ওয়েলকাম করছি আজকের নমুনা প্রশ্ন সমাধান ক্লাসে, যেখানে আসলে আমরা পুরো এক্সাক্ট নমুনা প্রশ্ন কিভাবে আমরা বোর্ড পরীক্ষার ক্ষেত্রে সমাধান করব, মানে আমাদের স্কুলের যে বার্ষিক পরীক্ষা হবে বা অর্ধবার্ষিক পরীক্ষা হবে সেই জায়গাগুলোতে সমাধান করব, সেটাই আজকের ক্লাসটাতে আসলে আমরা দেখব। সো চলেন আমরা তাহলে দেরি না করে শুরু করি। সো শুরুতেই আমাদের অবশ্যই কিন্তু এমসিকিউ গুলা থাকবে। সো 30টা এমসিকিউ থাকবে আমাদের এখানে কিছু নমুনা এমসিকিউ আছে, যে এমসিকিউ গুলো আমরা একটু আজকের ক্লাসে দেখব। আর দেন পাশাপাশি কিন্তু অবশ্যই আমাদের অ্যাপের মধ্যে কিন্তু অনেক এমসিকিউ দেওয়া আছে প্র্যাকটিস করার জন্য। সেই এমসিকিউ গুলা কিন্তু আসলে আমাদেরকে প্র্যাকটিস করে যেতে হবে, আমরা যদি আসলে একটা ভালো প্রিপারেশন নিতে চাই আমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। এবং অ্যাপে কিন্তু একটা সুপার প্রেপ অপশন থাকবে, অলরেডি চলে আসছে, যেখানে কিন্তু আমরা চাইলে অনেক বেশি এমসিকিউ নিজেদের মতো করে মডিফাই করে কিন্তু প্র্যাকটিস করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, সো আরেকটা জিনিস খেয়াল রাখবো, এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় এমন হয় যে কিছু কিছু প্রশ্নে উত্তর একটু কনফিউজিং থাকে, অর্থাৎ দুইটা জিনিসই সঠিক উত্তর মনে হইতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে কনফিউশন এড়ানোর জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে বোর্ড বইটা আছে সেই বোর্ড বইটা এক্স্যাক্টলি একটু ভালো করে পড়তে হবে, কারণ আমাদের স্কুল বইয়ে যে প্রশ্নগুলো হবে সেগুলো কিন্তু সরাসরি আমাদের বোর্ড বইয়ের একদম লাইন বাই লাইন হবে, ঠিক আছে। এবং এই সমস্ত ক্ষেত্রে লাইনে আসলে যেটা বলা আছে, মানে বোর্ড বই এক্স্যাক্টলি যে শব্দটা বলা আছে বা এক্স্যাক্টলি যে কথাটা বলা আছে এক্স্যাক্টলি সেটাই কিন্তু আসলে আমাদের উত্তর হবে। তো এক্ষেত্রে আমরা একটু লক্ষ্য রাখবো। আমরা এমনিতে কিছু 30টা এমসিকিউ আসলে আমরা সমাধান করছি। যেমন প্রথমে বলছে যে মার্গুলিস এবং হুইটেকার জীবজগৎকে কয়টি রাজ্যে ভাগ করছিলেন। তো আমরা জানি যে জীবজগৎকে কি করছি, আমরা আসলে রাজ্যে ভাগ করছি, তারপরে পর্বে ভাগ করছি। তো ওনারা টোটাল 5টা রাজ্যে আসলে কি করছিলেন, আমাদের জীবজগৎটাকে ভাগ করছিলেন, ঠিক আছে। আচ্ছা, তারপরে যদি আমরা আসি যে অসবুজ সমাঙ্গীদেহী উদ্ভিদ কোনটা, অর্থাৎ কোন উদ্ভিদটার সমাঙ্গীদেহী প্লাস সেটা অসবুজ অর্থাৎ সবুজ নয়, ঠিক আছে। সো ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস। তাহলে আমরা জানি যে এর মধ্যে অসবুজ যেটা সেটা হচ্ছে গিয়ে ছত্রাক, তাই না। ছত্রাক কি, ছত্রাক হচ্ছে আসলে অসবুজ অর্থাৎ সবুজ রঙের কিন্তু হয় না, আমরা কিন্তু কখনো গ্রিন মাশরুম খায় না, তাই না। ছত্রাক অলওয়েজ অসবুজ হয়। তারপরে আসেন সিস্ট দেখা যায় কাদের মধ্যে বা কোন রাজ্যে বা কাদের মধ্যে। আমরা যদি বলি যে সিস্ট, আমরা জানি যে সিস্ট কিন্তু আমরা দেখতে পাই প্রাণী জগতে, বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদে। সো এই সিস্ট আসলে কাদের মধ্যে দেখা যায়, প্রোটেস্টা রাজ্যে, অ্যান্টিমিমা মিমাই অ্যামিবিবাই অ্যামিবাই, তারপরে হচ্ছে প্রকৃত পরজীবীতে। তাহলে এটা হবে কি অ্যামিবাই, তাই না। অ্যামিবাতে আসলে আমরা কি দেখতে পাই, অ্যামিবাতে আমরা আসলে সিস্টটা দেখতে পাই। তারপরের প্রশ্ন, অ্যামাবিক আমাশয় রোগের জন্য দায়ী জীবাণু কোনটি। তাহলে আমরা জানি যে আমাদের বইয়ে আসলে অ্যামাবিক আমাশয় নিয়ে আসলে কথাবার্তা বলা হয়েছে, এবং এই রোগের জন্য জীবাণু দায়ী হচ্ছে গিয়ে আমরা জানি যে অ্যান্টিবিমা, ঠিক আছে। আচ্ছা, তারপরের প্রশ্নে যদি যাই, উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোনটা, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, গোলজি বডি। সো অনন্য বৈশিষ্ট্য মানে হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য যেটা আসলে ইউনিক। হ্যাঁ, এখন ইউনিক বলতে আসলে সেটা আসলে অন্যদের নাই। এখন এখানে আসলে কার সাথে কার তুলনা করা হচ্ছে সেই জিনিসটা আসলে আমাদেরকে বুঝতে হবে। দেখেন, এখানে কিন্তু কোষের কথা বলা হয়েছে, তাই না, উদ্ভিদ কোষ। এখন আমরা জানি যে এই পর্যায়ে মানে এখানে যে ক্লাসিফিকেশনটা আছে সেটা হচ্ছে গিয়ে প্রকৃত কোষ আর আদি কোষের ক্লাসিফিকেশন তো না। আমরা প্রকৃত কোষ আদি কোষ জানি যে নিউক্লিয়াসের উপর ভিত্তি করে প্রকৃত কোষ এবং আদি কোষ হচ্ছে, কিন্তু এখানে যে ক্লাসিফিকেশনটা করা হচ্ছে বা এখানে যে পার্থক্যটা করা হচ্ছে বা যার সাথে পার্থক্যটা করা হচ্ছে সেটা হচ্ছে দুইটা প্রকৃত কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ আর একটা হচ্ছে উদ্ভিদ কোষ। আমরা প্রাণী কোষে কিছু ইউনিক বৈশিষ্ট্য পাই, আবার উদ্ভিদ কোষেরও কিছু ইউনিক বৈশিষ্ট্য কিন্তু আমরা পাই। তো এখন এখানে আসলে বলা হচ্ছে যে উদ্ভিদ কোষের ইউনিক বা অনন্য বৈশিষ্ট্য কোনটা, অর্থাৎ প্রাণী কোষে নাই কোনটা। হ্যাঁ, এমন কোন বৈশিষ্ট্য উদ্ভিদ কোষে আছে কিন্তু সেটা প্রাণী কোষে আসলে নাই। এখন এখানে আসলে এমন না যে এই স্লাইডে যে একটা বৈশিষ্ট্য আছে এটাই, আরো কিন্তু বৈশিষ্ট্য এরকম আছে। হ্যাঁ, এখানে বলা হচ্ছে যে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, গোলজি বডি, নিউক্লিয়াস তো প্লাস্টিড, তাই না। কারণ হচ্ছে প্লাস্টিড কি, প্লাস্টিড হচ্ছে গিয়ে উদ্ভিদের যে সবুজ রঙের ক্লোরোফিল ধারণ করে, তাই না। তো এবং এখান থেকে উদ্ভিদ আসলে খাদ্য তৈরি করে। আরেকটা এরকম ইউনিক বৈশিষ্ট্য যেটা উদ্ভিদ কোষের আছে সেটা হচ্ছে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষের কিন্তু কোষ প্রাচীর আমরা দেখতে পাই না। আমরা কি প্রাণী কোষের কোষ প্রাচীর দেখতে পাই না, আমরা কিন্তু আসলে প্রাণী কোষের কোষ প্রাচীর দেখতে পাই না। তাহলে
পরীক্ষায় কিন্তু আপনার প্লাস্টিক দিয়েও আসতে পারে, আবার একই সাথে পরীক্ষায় কিন্তু কি দিয়ে আসতে পারে, পরীক্ষায় কিন্তু এটাও আসতে পারে যে কোন মানে হচ্ছে গিয়ে কোষপ্রাচীর নাই, এটাও কিন্তু বা কোষপ্রাচীর আছে, এটাও কিন্তু একটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য, অর্থাৎ উদ্ভিদ কোষেই শুধুমাত্র কোষপ্রাচীর আমরা দেখতে পাই। সাধারণত প্রাণী কোষে নেই কোনটি, তাই না, রাইবোজোম, প্লাস্টিড। সো আসলে একটু আগে আমরা দেখলাম যে আসলে যেটা উদ্ভিদ কোষে আছে তার অপোজিটটা মানে সেটা আসলে প্রাণী কোষে নাই, কারণ ওটা উদ্ভিদ কোষের জন্য অনন্য, তাই প্লাস্টিড হবে উত্তর। আচ্ছা, উপরে চিত্রটিকে বলা হয় জীবের পাওয়ার হাউস, গুদামঘর, প্রাণকেন্দ্র, রাসায়নিক কারখানা। তাহলে আসলে আমাদেরকে চিত্র দেখে বুঝতে হবে যে এটাকে আসলে কি বলা হয়। ঠিক আছে, এটাকে আসলে কি বলা হয়, এটাকে আসলে মাইটোকন্ড্রিয়া বলা হয়, তাই না। আমরা চিত্র দেখে আগে আইডেন্টিফাই করার চেষ্টা করলাম যে এটাকে আসলে উদ্ভিদের কি বলা হয়, এবং চিত্র দেখে আমরা বুঝলাম যে এই চিত্রটাকে আসলে মাইটোকন্ড্রিয়া বলা হয়। ভালো করে খেয়াল করে দেখেন, এটা কিন্তু আসলে কিসের চিত্র, এটা কিন্তু আসলে একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। ঠিক আছে, তাহলে এখন মাইটোকন্ড্রিয়ার কাজ কি, মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে উদ্ভিদের শক্তি উৎপাদন করা। এখন শক্তি যেহেতু উৎপাদন করে তাই একে কি বলা হয়, একে বলা হয় পাওয়ার হাউস। ঠিক আছে, আচ্ছা, তো এই যে একটা ইনফরমেশন যে মাইটোকন্ড্রিয়ার কাজ হচ্ছে উদ্ভিদের শক্তি উৎপাদন করা, এই ইনফরমেশনটার উপর ভিত্তি করে কিন্তু বিভিন্নভাবে আমাদের প্রশ্ন আসতে পারে, তার মধ্যে একটা টাইপ তো আমরা অলরেডি দেখে ফেললাম। ঠিক আছে, আচ্ছা, তারপরে আসেন উপরের স্তরটি দ্বি-স্তর পর্দা দ্বারা আবৃত থাকে, যাবতীয় বিপাকীয় কাজের শক্তি যোগায়, এর বহিঃপর্দাটি মসৃণ। তাহলে এটা কিন্তু তিনটাই উত্তর, তাই না। এর বহিঃপর্দাটা আমরা যদি দেখি, আউটার লেয়ারটা কিন্তু মসৃণ এবং কিন্তু দুইটা লেয়ার থাকে পর্দাতে। ঠিক আছে, এবং এখানে কিন্তু আসলে শক্তির উৎস যতটুকু বিপাকীয় কাজ। এখানে প্রশ্ন হলো ভাইয়া বিপাকীয় কাজ বলতে আসলে কি বোঝাচ্ছে, বিপাকীয় কাজ বলতে বোঝাচ্ছে উদ্ভিদের শরীরে যে সমস্ত ধরনের আপনার রাসায়নিক বিক্রিয়া হওয়া থেকে শুরু করে এই ধরনের যে কাজগুলো হয় সেগুলোকে আসলে বলা হচ্ছে বিপাকীয় কাজ। বেসিক্যালি আমরা যদি বলি উদ্ভিদের কোষটাকে আসলে পরিচালনা করার জন্য যে শক্তির দরকার হয় সেই শক্তিটা কিন্তু আসলে উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলেন মানব দেহে কোন পেশির সংখ্যা বেশি, ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি, পাকস্থলী। ঠিক আছে, তো এখন আমরা জানি যে মানব দেহে কিন্তু অনেক টাইপের পেশি আমরা দেখতে পাই, তাই না। অনেকগুলো কোষ মিলে বিভিন্ন রকমের পেশি কিন্তু তৈরি করে, এবং এই পেশির মধ্যে কিন্তু রয়েছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি, হৃৎপেশি। ঠিক আছে, তো এখন এর মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে আমাদের ঐচ্ছিক পেশি। এর মধ্যে সবচেয়ে বেশি কোন পেশিটার সংখ্যা রয়েছে, এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ঐচ্ছিক পেশির সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, তারপরে যদি আমরা যাই গাজর আকৃতির মূল চেনার উপায় কি, গাজর আকৃতির মূল চেনার উপায় কি। সো আমরা জানি যে মূলের কিন্তু আসলে ক্লাসিফিকেশন আমরা পড়েছি, যে বিভিন্ন রকমের মূল আমরা আমাদের বইয়ে পড়েছি, যে গাজর আকৃতির মূল আছে, তারপরে হচ্ছে আপনার আরো কিছু আকৃতি আছে, যেমন কন্দ আকৃতির মূল আছে, আরো বিভিন্ন রকম আকৃতির মূল আছে। মূল বলতে আসলে শিকড়, গাছের যে শিকড়টা আছে সেটা, বাট আমরা কিন্তু আসলে রূপান্তরিত মূল করেছি বিভিন্ন রকমের, যে মূল আসলে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য রূপান্তরিত হয়, রূপান্তরিত হয়ে আসলে সে বিভিন্ন রকমের আকার আকৃতি ধারণ করে বিভিন্ন রকমের কাজ করার জন্য। এর মধ্যে গাজর আকৃতির মূল যেগুলো আছে সেগুলা আমরা যদি দেখি যে উপরের দিক মোটা, নিচের দিক সরু, মধ্যভাগ মোটা, নিচের দিক মোটা, অনিয়মিতভাবে মোটা। এখন স্বাভাবিকভাবেই আমরা গাজরের আকৃতি যদি চিন্তা করি, গাজরের আকৃতিতে কি হয়, আপনার উপরের দিকে মোটা থাকে আর নিচের দিকে সরু থাকে, উপরের দিকে মোটা থাকে আর নিচের দিকে সরু থাকে। তো এখানে কিন্তু আসলে সেটাই, যে উপরের দিকে মোটা আর নিচের দিকে সরু, এটাই কিন্তু আসলে আমাদের মূল আকৃতি। এই যে, আচ্ছা, তারপরে হচ্ছে কন্দমূল। গুচ্ছিত কন্দমূল কোনটি, শতমূল, মিষ্টি আলু, বট, করলা। তাহলে আসলে গুচ্ছিত কন্দমূল আসলে কার থাকে, গুচ্ছিত কন্দমূল থাকে আসলে শতমূলী, তাই না। গুচ্ছিত কন্দমূল আসলে থাকে হচ্ছে শতমূলী। ঠিক আছে, আচ্ছা, তারপরে কাণ্ড নিচের কোনটি ধারণ করে, পাতা, ফুল, ফল, সবগুলো। তো আমরা জানি যে গাছকে আসলে আমরা অনেকগুলো ভাগে ভাগ করতে পারি, কাণ্ড তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। তার কারণ কি, তার কারণ হচ্ছে গাছকে দৃঢ়তা প্রদান করে কাণ্ড। ঠিক আছে, গাছ যে শক্তভাবে দাঁড়িয়ে থাকে মাটির উপরে, এর একমাত্র কারণ হচ্ছে গাছের কাণ্ড। এটা গাছকে কি করে, এটা গাছকে দৃঢ়তা প্রদান করে, এবং স্বাভাবিকভাবেই গাছের যত ফল, ফুল, পাতা, ডাল, শাখা, উপশাখা, এই সবকিছুকেই কে ধারণ করে, সবকিছুকে ধারণ করে কাণ্ড।
ঠিক আছে, তাহলে কাণ্ড নিচের কোনটি ধারণ করে? তাহলে আমরা দেখতে পাচ্ছি পাতা, ফল, ফুল সবগুলোই কিন্তু আসলে কাণ্ড ধারণ করে। ঠিক আছে, আচ্ছা, তারপরে বলছে ভূনিমস্থ কাণ্ড কত প্রকার? ভূনিমস্থ কাণ্ড সাধারণত 4 প্রকারের হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা, শ্বসন কি? এক প্রকার শোষণ প্রক্রিয়া, এক প্রকার পুষ্টি প্রক্রিয়া, এক প্রকার দহন প্রক্রিয়া, এক প্রকার বিজারণ প্রক্রিয়া। শ্বসন হচ্ছে কি? এক প্রকার দহন প্রক্রিয়া, তাই না? আচ্ছা, তারপরে আসেন শ্বসন কি ধরনের শরীরবৃত্ত কাজ? দহন প্রক্রিয়া। ঠিক আছে, আচ্ছা, শ্বসন হচ্ছে দহনের মাধ্যমে হয়ে থাকে। ওকে, কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি, আলো স্ল্যাশ ক্লোরোফিল, নিচে ক্লোরোফিল, এখান থেকে আমরা পাচ্ছি গ্লুকোজ প্লাস অক্সিজেন। এখানে জিনিসটা একটু লক্ষ্য রাখবো, এটা হচ্ছে গিয়ে মানে গ্লুকোজ আর অক্সিজেন ওই পাশে আর কি, মাঝখানে একটা অ্যারো, সে অ্যারোটা আসলে গ্লুকোজ এবং অক্সিজেনের উপরেই চলে আসছে। আচ্ছা, উদ্দীপকের বিক্রিয়াটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? তো এই বিক্রিয়াটা আসলে কিন্তু আমাদের যে উদ্ভিদের খাবার, সে খাবারটা তৈরি করে কোথা থেকে? ধরেন আমরা তো আসলে খাবার পাই, তাই না? আমরা প্রকৃতি থেকে বিভিন্নভাবে আমাদের খাদ্যগুলোকে সংগ্রহ করি এবং সংগ্রহ করার পর আমরা আসলে সেটাকে খাদ্য হিসাবে গ্রহণ করি। কিন্তু উদ্ভিদ তার হাত পা নাই, সে তো আসলে হাত পা দিয়ে মাখায় মাখায় খাবার খেতে পারে না। সে কি করে? সে তার নিজের শরীরের মধ্যে খাদ্য তৈরি করে। এই খাদ্য তৈরির সময় সে একটা প্রসেস ফলো করে। সেই প্রসেসটাকে কি বলা হয়? সালোক সংশ্লেষণ, তাই না? সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেই প্রক্রিয়াটাকে বলা হয় সালোক সংশ্লেষণ। এখন এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়া আসলে সেখানে যে আসলে যে বিক্রিয়াটা হয় বা সেই প্রসেসটা আসলে এখানে উপরে দেওয়া ছিল, যে কার্বন ডাইঅক্সাইড সে গ্রহণ করে বাতাস থেকে, শিকড় থেকে সে পানি গ্রহণ করে, মাটিস্থ পানি, ভূগর্ভস্থ, তারপরে তার পাতায় আসলে আলো পড়ে এবং পাতার যে ক্লোরোফিল আছে সেটার সাহায্যে সে কি করে? গ্লুকোজ জাতীয় খাদ্য সে তৈরি করে। ঠিক আছে, উদ্ভিদের খাদ্য আসলে সাধারণত গ্লুকোজ জাতীয় হয়ে থাকে। তার পাশাপাশি কি হয়? সে অক্সিজেন বাতাসে ছেড়ে দেয়। অর্থাৎ এই বিক্রিয়ায় কিন্তু একটা মজার জিনিস হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড, যেটা আসলে আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, which is CO2, এই CO2টা কিন্তু পরিবেশ থেকে কমে যায়, কারণ উদ্ভিদ সেটাকে গ্রহণ করে। এবং অন্যদিকে যেটা হয় সেটা হচ্ছে কি, সে অক্সিজেনটা কি করে? O2টাকে পরিবেশে ছেড়ে যায়, যেটা আবার আমাদের পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা হবে সালোক সংশ্লেষণ। এখানে বলা হচ্ছে পরের প্রশ্নে যে উদ্দীপকের বিক্রিয়াটি নিচের কোনটির জন্য প্রযোজ্য? সকল জীব, প্রাণী, উদ্ভিদ কোনটিই নয়। তাহলে স্বাভাবিকভাবে উদ্ভিদের জন্য প্রযোজ্য, তাই না? আচ্ছা, তারপরে আসেন যক্ষা কি ধরনের রোগ? পানিবাহিত, বায়ুবাহিত, সব সংক্রামক, সবগুলো। যক্ষা একটা সংক্রামক রোগ। ঠিক আছে, যক্ষা কিন্তু ছোঁয়াচে। সংক্রামক রোগ মানে কি? সংক্রামক রোগ মানে যে রোগগুলো ছোঁয়াচে, একজন ব্যক্তি থেকে অন্যজন ব্যক্তিতে যে রোগগুলো ট্রান্সফার হয়। মানুষের কর্তন দাঁতের সংখ্যা কয়টি? মানুষের কর্তন দাঁতের সংখ্যা 8টি। ঠিক আছে, তো দাঁতের ক্লাসিফিকেশন আমরা কিন্তু পড়ছি অলরেডি, যে মানুষের মুখে ছেদন দাঁত, কর্তন দাঁত, অগ্রপিষণ এবং পিষণ, তাই না? এই টোটাল 4টা, আরেকটা হচ্ছে আক্কেল। টোটাল 5 টাইপের দাঁত আমরা দেখতে পাই, তাই তো? তো এর মধ্যে আমাদের কর্তন দাঁত কয়টা? কর্তন দাঁত হচ্ছে 8টা। আচ্ছা, খাদ্যবস্তু কেটে ছোট করে কোন দাঁত? কর্তন দাঁত, তাই না? ওর কাজ ছেদন দাঁত, পেষণ দাঁত, অগ্রপেষণ। আচ্ছা, এটার কাজই হচ্ছে, কর্তন দাঁতের দাঁতই হচ্ছে খাদ্যবস্তুকে কেটে কেটে আসলে ছোট করে ফেলা। ঠিক আছে, আচ্ছা, মানুষের মুখগহ্বরে লালা গ্রন্থির সংখ্যা কয়টা? তাহলে মুখের দুই পাশে কয়টা করে? তিনটা করে 6টা লালা গ্রন্থি থাকে। হ্যাঁ, মানুষের মুখগহ্বরে কয়টা লালা গ্রন্থি থাকে? মানুষের মুখগহ্বরে টোটাল 6টা লালা গ্রন্থি থাকে। এক পাশে কয়টা? 3টা, আর এক পাশে 3টা। তো তিনটা করে টোটাল 6টা লালা গ্রন্থি কিন্তু আমাদের মুখে থাকে। মানুষের দাঁত, স্থায়ী দাঁত 32টি, 4 ধরনের। পেষণ দাঁত খাবার কাটে। এগুলো আসলে সবগুলো 1 আর 2, পেষণ দাঁত তো খাবার কাটে না, পেষণ দাঁত তো পিষে ফেলে। 1 আর 2 টা সঠিক হচ্ছে। একটা হচ্ছে স্থায়ী দাঁত 32টা আর 4 ধরনের কি আছে? দাঁত আছে। ঠিক আছে, আচ্ছা, একটু আগে 5 ধরন বললাম না, 5 ধরন হচ্ছে কি, ওই যে অগ্রপেষণ আর পেষণ। তো পেষণের যেটা, ওটা আসলে আক্কেলমারি, মানে আক্কেল দাঁতটা আসলে পেষণের সাথে সংযুক্ত আর কি, একদম লাস্ট দাঁত দুইটাকে আক্কেল দাঁত বলে। ওটা আক্কেল দাঁতটাকে আপনি মানে এই ক্যাটাগরিতে আমরা ফেলতে পারতেছি না। 4টাই হবে, একটা হচ্ছে পেষণ, একটা হচ্ছে ছেদন দাঁত, একটা হচ্ছে কর্তন দাঁত, একটা হচ্ছে অগ্রপেষণ, আর একটা হচ্ছে পেষণ। 4টা। হ্যাঁ, আচ্ছা, কোনটি যৌগিক পদার্থ? অক্সিজেন, লোহা, পানি, তামা। আচ্ছা, যৌগিক পদার্থ কোনটা? যৌগিক পদার্থ হচ্ছে যখন 2টা পরমাণুর মৌল মিলে একটা
অণু গঠন করে, কোনো একটা পদার্থের অণু গঠন করে, তখন তাকে যৌগিক পদার্থ বলে। আর মৌলিক পদার্থ কি? মৌলিক পদার্থ হচ্ছে যখন কোনো মৌলের কোনো অণু শুধুমাত্র ওই মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়, তখন তাকে মৌলিক পদার্থ বলে। একটু দেখায়, হ্যাঁ, যেমন ধরেন H2O, এটা হচ্ছে পানির সংকেত, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে পানির সংকেত, বেসিক্যালি এটা হচ্ছে পানির একটা অণু, ঠিক আছে? এটা হচ্ছে পানির একটা অণু, এটা হচ্ছে H2O হচ্ছে পানির একটা অণু, ঠিক আছে? আচ্ছা, এই H2O-টা কি? H2O-টা হচ্ছে একটা পানির অণু, হ্যাঁ। এখন এখানে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে আমরা দেখতে পারবো যে এখানে হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 1টা, তাই না? এবং এই 2টা মিলে, ঠিক আছে, এই যে 2টা হাইড্রোজেন এবং 1টা অক্সিজেন মিলিত হয়ে একটা পানির অণু তৈরি করতেছে, ঠিক আছে? আচ্ছা, আবার আমরা যদি নর্মালি চিন্তা করি, যেমন ধরেন অক্সিজেনের কি একটা অণু কি O2, এখানে কি হচ্ছে 2টা অক্সিজেন পরমাণু মিলে একটা অক্সিজেন অণু তৈরি করছে, ঠিক আছে? তাহলে এখানে কি হাইড্রোজেন আর অক্সিজেন 2টা কম্বাইন্ড হয়ে একটা তৈরি করছে না পানি? তাহলে এটা কি? একটা যৌগিক পদার্থ। অন্যদিকে অক্সিজেনটা বা O2টাতে কি হচ্ছে? O2টাতে কিন্তু আমার 2টা অক্সিজেন মিলে একটা পদার্থ তৈরি করছে, একটা অণু তৈরি করছে, তখন সেটা কি? তখন সেটা মৌলিক, ঠিক আছে? আচ্ছা, সেইটাই হচ্ছে যৌগিক আর মৌলিকের মধ্যে পার্থক্য। ওকে, পদার্থের ক্ষুদ্রতম কণার নাম কি? অণু, অ্যাটম, পরমাণু, ঠিক আছে? ডেমোক্রিটাসের মতবাদের সাথে দ্বিমত পোষণ করেন কোন বিজ্ঞানী? প্লেটো, অ্যারিস্টটল আসলে ডেমোক্রিটাসের মতামতের সাথে ডিসএগ্রি করেছিলেন। তারপরে বলছে হাইড্রোজেন অণুকে ভাঙলে কয়টি পরমাণু পাওয়া যাবে, তাই না? তাহলে হাইড্রোজেন কিভাবে থাকে? H2, তাহলে এটা কি হবে? 2টা পরমাণু আসলে পাওয়া যাবে, তাই না? প্রকৃতিতে হাইড্রোজেন কিভাবে থাকে? হাইড্রোজেন অণু H2, তাহলে H2 কে ভাঙলে কয়টা পরমাণু পাওয়া যাবে? 2টা হাইড্রোজেন পাওয়া যাবে, ঠিক আছে? আচ্ছা, যদি এমন হতো যে প্রকৃতিতে H4 আকারে থাকে, হাইড্রোজেন H4 আকারে থাকে, তখন কিন্তু 4টা পরমাণু পাওয়া যেত, বাট প্রকৃতিতে H2 আকারে আসলে থাকে, এই জন্য 2টা পরমাণু পাওয়া যায়। কার্বন ডাইঅক্সাইড অণুটি কি কি মৌল দ্বারা গঠিত? কার্বন ডাইঅক্সাইড CO2, তাই না? তাহলে কি কার্বন একটা আর অক্সিজেন 2টা মিলে কি তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড, তাই তো? ওকে, ক্ষমতার একক কি? ক্ষমতা বা শক্তির একক কি? ক্ষমতার একক হচ্ছে ওয়াট, শক্তিরটা আবার আলাদা, হ্যাঁ। ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ঠিক আছে? আচ্ছা, তারপরে তৃষা 10 সেকেন্ডে 30 জুল কাজ করতে পারে, তৃষার ক্ষমতা নির্ণয় করো। তাহলে 10 সেকেন্ডে 30 জুল যদি সে কাজ করতে পারে, তাহলে তার ক্ষমতা হচ্ছে 3 ওয়াট, ঠিক আছে? 10 সেকেন্ডে সে কি করতে পারে? 30 জুল কাজ করতে পারে, তাহলে তার ক্ষমতা হচ্ছে 3 ওয়াট। এটা আমরা কিভাবে করছি? আমরা 10 × 30 ডিভাইডেড বাই 100। আমরা যদি এটাকে করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উপরে হবে 300, নিচে হবে 100, সো 3 আমাদের অ্যান্সার, ঠিক আছে? আচ্ছা, একখণ্ড পাথরের উপর ধাতব দণ্ড দ্বারা আঘাত করলে যান্ত্রিক শক্তি রূপান্তরিত হয় তাপ, শব্দ, আলোক শক্তিতে। তাহলে একখণ্ড পাথরের উপর ধাতব দণ্ড দিয়ে যদি আঘাত করি, 3টাই হইতে পারে কিন্তু, ঠিক আছে? আচ্ছা, 3টাই হইতে পারে, তাপ উৎপন্ন হবে, শব্দ হবে, আলো কিন্তু উৎপন্ন হয়, ঠিক আছে? সো এই ছিল হচ্ছে আমাদের এমসিকিউর অংশটা। সো আমরা শুধুমাত্র যে এই 30টা এমসিকিউ পড়বো, ব্যাপারটা কিন্তু একদমই তাই না, ঠিক আছে? আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই এমসিকিউ গুলোর পাশাপাশি অবশ্যই কিন্তু অন্যান্য যে এমসিকিউ গুলো আমাদের সাজেশনে দেওয়া আছে, আমাদের মাস্টার বুকে দেওয়া আছে, আমাদের অ্যাপের মধ্যে প্র্যাকটিস আকারে দেওয়া আছে, সেই সমস্ত এমসিকিউ গুলো কিন্তু আমাদেরকে নিজে থেকে অনেক বেশি প্র্যাকটিস
করতে হবে, ঠিক আছে। এবং এই এমসিকিউ গুলো আমরা করার সময় অবশ্যই খেয়াল রাখবো আমরা যেন বইয়ের যে লাইনটা আছে সেটা যেন বারবার একদম সুন্দর মতো পড়ে যায়। কারণ বই যদি আমরা প্রপারলি পড়ে না যাই তাহলে কিন্তু বইয়ের ভিতর থেকে যখন কোনো এমসিকিউ বানিয়ে দিবে তখন কিন্তু আসলে আমরা পারবো না। এবং আমাদের একটা ভুল থাকে যে আমরা সবসময় কি করি, আমরা সবসময় এমসিকিউ পড়তে যাই। শুধু এমসিকিউ পড়লে হবে না, আমরা চেষ্টা করব থিওরির অংশটা পড়ার, যাতে করে আমরা যেন নিজে থেকে এমসিকিউর উত্তর করতে যাই। সরাসরি আমরা 50টা এমসিকিউ মুখস্থ করে যাই না, আমরা 50টা এমসিকিউ মুখস্থ করে যাবো না, রাদার দেন আমরা বইটাকে এমন ভাবে পড়বো যাতে আসলে ওইখান থেকে যত ধরনের এমসিকিউ দিক না কেন সেটা যেন আমরা পাই, ঠিক আছে। এখন এমসিকিউ এর পরে আমরা তাহলে আমাদের পরের যে স্টেপটা সেটা কিন্তু আমাদের পরীক্ষায় শর্ট প্রশ্ন আসবে, তাই না, সংক্ষিপ্ত প্রশ্ন আসবে। তো আমরা এখন সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আসলে কিভাবে ভালোভাবে লিখবো, কিভাবে লিখলে আমরা খুব ভালো একটা নাম্বার পেতে পারি সেটা দেখবো। তার পাশাপাশি আসলে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো এখানে দেওয়াই আছে, তারা আসলে নিজেরাই পড়ে নিতে পারবেন, সেটা নিয়ে আর বেশি কথাবার্তা না বলি। তো আমরা শুরু করি। প্রথমে বলছে দেখেন, কোষ প্রাচীর ও প্রোটোপ্লাজমের মধ্যে দুইটি পার্থক্য লিখো। এখন পার্থক্যগুলো আমাদের বইয়ে আসলে যত ধরনের পার্থক্য আছে এই সমস্ত পার্থক্যগুলো আসলে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটা টপিক, ঠিক আছে। সংক্ষিপ্ত প্রশ্ন যেহেতু 2 নম্বরের, তো স্বাভাবিকভাবে যদি কোনো একটা বিষয়ে পার্থক্য লিখতে বলে অন্তত পক্ষে কিন্তু আমাদের 2টা পার্থক্য লিখতেই হবে। তবে 2টা পার্থক্যই লিখতে হবে এমন কিন্তু কোনো বাধ্যবাধকতা থাকবে না, যদি না প্রশ্নে এরকম করে বলে না দেয় যে 2টি পার্থক্য লিখো। অনেক সময় প্রশ্নে আমাদেরকে বলে দিবে যে 2টি পার্থক্য লিখো। যখন আমাদেরকে বলে দিবে যে 2টি পার্থক্য লিখো তখন স্বাভাবিকভাবে আমরা 2টা পার্থক্যই লিখবো। কিন্তু যদি আমাদেরকে কোনো কারণে না বলে দেয় যে 2টা পার্থক্য লিখো, তার বদলে বলে দিল যে এই 2টা বস্তুর মধ্যে পার্থক্য লিখো, ভালো করে বুঝেন কিন্তু একটাতে হইতে পারে আমাকে 2টা পার্থক্য লিখতে বলতে পারে, ভালো কথা। অন্য ক্ষেত্রে আমাকে যেটা করতে পারে সেটা হচ্ছে আমাকে না বলে দিয়ে শুধু বলতে পারে পার্থক্য লিখো। এখন যদি এই দুইভাবে প্রশ্নটা আসে, যখন আমাদের পার্থক্য লিখতে বলবে, যদি সেটা খ মার্কের জন্য আসে তাহলে এই 2টা ভাবে প্রশ্নটা আসতে পারে। একটাতে বলতে পারে 2টা পার্থক্য লিখো, অন্যটাতে বলতে পারে শুধু পার্থক্য লিখো। যদি 2টা পার্থক্য লিখতে বলে সেক্ষেত্রে কিভাবে উত্তর করব, আর যদি আমাদেরকে শুধু পার্থক্য লিখতে বলে সেক্ষেত্রে আমরা আসলে কিভাবে উত্তর করব। স্বাভাবিকভাবে প্রথমে বলে দিই, যদি আমাদেরকে শুধু পার্থক্য লিখতে বলে তাহলে আসলে আমরা 2টা পার্থক্য লিখবো না, আমরা অন্তত 3টা থেকে 4টা পার্থক্য লিখবো, ঠিক আছে। আমরা যদি পার্থক্যগুলো অনেক বড় হয় তাহলে 3টা, যদি অনেক ছোট ছোট পার্থক্য হয় আমরা অন্তত চেষ্টা করব যেন 4টা পার্থক্য আমরা লিখে আসতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন ধরেন আপনাকে বলেই দিল যে 2টা পার্থক্য লিখতে, তখন আমরা যে পার্থক্যগুলো লিখছি সেক্ষেত্রে আসলে আমরা একটু সচেতন হব। আমরা খেয়াল রাখবো র্যান্ডম 2টা পার্থক্য না লিখে সবচেয়ে বেশি ইউনিক যে পার্থক্য, অর্থাৎ যেই পার্থক্যগুলো তাদেরকে একদম আলাদা করে, ডিস্টিংগুইশ করে ফেলে, সেই পার্থক্যগুলো আমরা লেখার চেষ্টা করব, ঠিক আছে, একটা জিনিস। আর যখন আমরা 4টা পার্থক্য লিখবো, 3টা পার্থক্য লিখবো, তখন হয়তো আমরা 2টা একদম এক্সাক্ট পার্থক্য লিখবো, আরেকটা আমরা হয়তো একটু কমন মানে একটু ইজি ভাবে আমরা লিখতে পারি, সমস্যা নেই। কিন্তু যখন 2টা লিখতে বলবে তখন কিন্তু আসলে আমার খুব বেশি লেখার সুযোগ নেই। আমার যদি 5টা পার্থক্য থাকে, আমরা ওই 5টা পার্থক্যের মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট 2টা পার্থক্য নিয়েই কিন্তু আমরা লেখার চেষ্টা করব। তার পাশাপাশি যখন 2টা পার্থক্য লিখতে বলবে তখন আমরা যে জিনিসটা করতে পারি, তখন আমরা যে জিনিসটা চেষ্টা করব সেটা হচ্ছে পার্থক্য লেখা শুরু করার আগে আমরা যে জিনিস সম্পর্কে পার্থক্য লিখতে বলছে তাদের সম্পর্কে যদি 1-2টা করে লাইন এক্সট্রা লিখে দিই, হতে পারে সেটা সংজ্ঞা, হতে পারে সেটা কোনো ধরনের বর্ণনা, হয়তো সরাসরি পার্থক্য রিলেটেড না। যেমন এখানে কোষ প্রাচীরের পার্থক্য বলতেছে, তাই না, কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজমের মধ্যে পার্থক্য বলছে। এখন আমরা কোষ প্রাচীর সম্পর্কে হয়তো একটা অ্যাডিশনাল ইনফরমেশন শুরুতে দিয়ে দিতে পারি, ঠিক আছে। অন্যদিকে আমরা যখন আমাদেরকে 2টা পয়েন্টে লিখতে বলতেছে, তারপর আমরা প্রোটোপ্লাজম সম্পর্কে তার হয়তো সংজ্ঞা হইতে পারে বা জিনিসটা কি সেটা একটা আমরা কি করতে পারি শুরুতে লিখে দিব, ঠিক আছে। দেন আমরা ছক করেও পার্থক্য লিখতে পারি, আমরা চাইলে জাস্ট মাঝখান দিয়ে একটা দাগ দিয়ে 2 পাশে সুন্দর মতো পার্থক্যগুলো লিখতে পারবো,
ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে কোষ প্রাচীরে যদি আমরা খেয়াল করি যে জড় পদার্থ দিয়ে তৈরি পুরু প্রাচীর, এটি সেলুলোজ দ্বারা গঠিত। অন্যদিকে আমরা যদি প্রোটোপ্লাজমে যাই, প্রোটোপ্লাজমে আমরা দেখি যে কোষের অর্ধতরল জেলির মতো আঠালো দানাদার বর্ণহীন সজীব অংশ কোষ প্রাচীর, এটি বিভিন্ন জৈব অজৈব যৌগ সমন্বয়ে গঠিত। ঠিক আছে। আচ্ছা, এবং আমরা একটা খেয়াল করে দেখি এখানে কিন্তু আমার যে শুরুর যে পয়েন্টটা বা আমার শুরুর যে পার্থক্যটা, আমরা ভালো করে খেয়াল করলে দেখব যে এই পার্থক্যটা দিয়ে আসলে দুইটা জিনিসের সংজ্ঞাকে বোঝানো হয়েছে। ঠিক আছে। তো আমরা এই জিনিসটাকে একটু উপরে নিয়ে আসার চেষ্টা করব এবং আমরা ভিতরে আরেকটি ইউনিক কোনো পার্থক্য দেওয়ার চেষ্টা করব। তারপরে আসেন সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাজমের মধ্যে দুইটা পার্থক্য লিখো। কার কার? সাইটোপ্লাজম ও প্রোটোপ্লাজমের মধ্যে দুটি পার্থক্য লিখো। এখন সাইটোপ্লাজম কি? এটি কোষের নিউক্লিয়াসের বাইরে থাকা জেলির মতো পদার্থ। প্রোটোপ্লাজম নিউক্লিয়াসের কোষের সমস্ত জীবের উপাদানের সমষ্টি। তারপর সাইটোপ্লাজম এটি অঙ্গাণু, যেমন মাইটোকন্ড্রিয়া, গিলজি বডুতে থাকে। অন্যদিকে এটি সাইটোপ্লাজম ও নিউক্লিওপ্লাজম উভয়কে অন্তর্ভুক্ত করে। ঠিক আছে। সো আমরা সুন্দর মতো দুইটা পার্থক্য লিখে দিয়েছি। তারপরে বলছে অণুজীব জগতের শ্রেণী বিভাগ লিখো। তাহলে অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করা যায়, যেগুলো হলো এক্যারিওটা, প্রোক্যারিওটা আর ইউক্যারিওটা। ঠিক আছে। আচ্ছা, তো এখন আসলে এইটুকু লিখলে কি আমরা 2 মার্ক পাবো? না, এটুকু লিখলে কখনোই আমরা 2 মার্ক কিন্তু পাবো না। আমাকে এখানে আরো অনেক কিছু ব্যাখ্যা করতে হবে। প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা এখানে শুরু করব অণুজীব কাকে বলে সেটা দিয়ে। ঠিক আছে। প্রথমে আমরা শুরু করব অণুজীব কাকে বলে। তারপর আমরা লিখব যেটাকে 3টা রাজ্যে ভাগ করা যায়, এক্যারিওটা, প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। তারপরে যে আসলে আমরা লিখবো যে এক্যারিওটা কাকে বলে, ইউক্যারিওটা কাকে বলে, প্রোক্যারিওটা কাকে বলে। তাহলেই কিন্তু আসলে আমরা 2 মার্ক পাবো, না হলে কিন্তু আসলে আমরা এত সহজে 2 মার্ক পাবো না। অ্যামিবার 2টা বৈশিষ্ট্য লেখো। অ্যামিবা আমরা কিভাবে লিখবো? আমরা প্রথমে লিখবো অ্যামিবা কি, ঠিক আছে, কাকে বলে, কোথায় পাওয়া যায়। ঠিক আছে। তারপরে আমরা অ্যামিবার 2টা বৈশিষ্ট্য লিখবো। ঠিক আছে। আচ্ছা, উদ্ভিদের 2টি ছত্রাকজনিত রোগের নাম লিখো। তাহলে আমরা কি করব? আগে উদ্ভিদের ছত্রাকজনিত রোগ কি কি, মানে রোগটা আসলে কি, উদ্ভিদের ছত্রাকজনিত রোগ কেন হয়, কিভাবে হয়, কিভাবে আমরা প্রতিকার পেতে পারি, দেন আমরা 2টা ছত্রাকজনিত রোগের নাম লিখবো। ঠিক আছে। আচ্ছা, গ্রাজর আকৃতির মূল কাকে বলে উদাহরণ দাও। তাহলে আমরা প্রথমে মূল কি সেটা বলবো, মূলের সংজ্ঞা দিব, মূল কেন বিকৃত হয়ে যাচ্ছে সেটা বলবো, তারপরে বিকৃত হওয়ার পরে কি কি মূল আমরা পাচ্ছি সেটা লিখবো, দেন আসলে আমরা গাজর আকৃতির মূল সম্পর্কে লিখবো। ঠিক আছে। সেম ভাবে শালগমকৃতি মূল কি, এটার ক্ষেত্রেও একইভাবে লিখবো। কেয়া গাছ সোজা হয়ে উঠে দাঁড়াতে পারে না কেন, এক্ষেত্রে আসলে আমরা কাণ্ড সম্পর্কে লিখবো। ঠিক আছে। কেয়া গাছে যেহেতু সোজা হয়ে দাঁড়াতে পারে না, কাণ্ড নিয়ে, তো আমরা প্রথমে লিখবো যে কেয়া গাছ সোজা হয়ে দাঁড়াতে পারে না, তার কাণ্ড দুর্বল হওয়ার কারণে। দেন আমরা কাণ্ড সম্পর্কে বলবো যে আচ্ছা, কাণ্ড হচ্ছে গাছের এটা, এর কাজ হচ্ছে এটা, কেয়া গাছ হচ্ছে এক্সেপশনাল কারণ তার কাণ্ড দুর্বল, এই কারণে সে এটা করতে পারে না। ঠিক আছে। আচ্ছা, তারপরে পান গাছের মূলকে আরোহী মূল কেন বলা হয়। তাহলে প্রথমে আমরা কি করব? মূল কি সেটা ব্যাখ্যা দিব। প্রথমে আমরা মূল কি সেটা ব্যাখ্যা দিব, মূল গাছের জন্য কেন প্রয়োজন সেটা ব্যাখ্যা দিব, পান গাছের মূল কেন আরোহী মূল সেটা ব্যাখ্যা দিব, এবং আমরা পান গাছের মানে বেঁচে থাকার জন্য তার যে মূলটাকে আরোহী হওয়া প্রয়োজন ছিল সে সম্পর্কে একটু লেখার চেষ্টা করব। ঠিক আছে। আচ্ছা, তারপরে আসেন বহিঃশ্বসন কি। তো আমরা প্রথমে শ্বসন কি সেটা বলবো, দেন আমরা বহিঃশ্বসন নিয়ে আলাপ আলোচনা করবো। ঠিক আছে। যক্ষা রোগের 2টি লক্ষণ লেখো। তাহলে আমাদেরকে কি করতে হবে? শুরুতে যক্ষা রোগ সম্পর্কে লিখতে হবে, যে যক্ষা রোগ কি, কিভাবে হয়, কেন হয়, কিভাবে আমরা এর প্রতিকার পেতে পারি, দেন এই রোগের 2টা লক্ষণ আমরা লিখবো। ঠিক আছে। প্রধান 3টি শ্রেণীর খাদ্য উপাদানগুলো কি কি। আচ্ছা, তাহলে আমরা প্রথমে খাদ্য কাকে বলে সেটা বলবো, খাদ্যের যে 6টি উপাদান রয়েছে সেটা বলবো, দেন আমরা প্রধান সুন্দর করে শর্করা, আমিষ আর স্নেহ, এই 3টা, এবং তারপরে আসলে এটা শর্করা যে উদাহরণগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু দিতে হবে। আচ্ছা, ক্ষুদ্রান্ত কি, এটি কয়টা অংশে ভাগ করা যায়। ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ, এটি পরিপাক ও নালী সবচেয়ে দৈর্ঘ্য অংশ। ক্ষুদ্রান্তকে 3টা ভাগে ভাগ করা যায়, ডিওডেনাম, জেজুনাম আর ইলিয়াম, তাই না। আচ্ছা, তো আমরা আসলে প্রথমে পরিপাক কি সেটা সম্পর্কে বর্ণনা করব, যে পরিপাকের মাধ্যমে আসলে আমরা আমাদের খাদ্য হজম করি। ঠিক আছে। সেই পরিপাকে আসলে কি কি অংশ আছে সেটা না বললেও
ক্ষুদ্রান্তের কি কাজ পরিপাকতন্ত্রে সেটা সম্পর্কে আগে বর্ণনা করব, দেন আসলে আমরা ক্ষুদ্রান্তের অংশ ভাগ করা অংশে যাব। তারপর হচ্ছে মরিচা যৌগিক পদার্থ কেন ব্যাখ্যা করো, তাহলে প্রথমেই আমরা কি করব, মৌলিক পদার্থ এবং যৌগিক পদার্থ সম্পর্কে ব্যাখ্যা করব, দেন আসলে মরিচা যে যৌগিক পদার্থ সেটা আমরা ব্যাখ্যা করব। কাজ বলতে কি বোঝা যায়, তাই না? সো কাজ বলতে কি বোঝায়, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করলে তার যদি সরণ হয় তাহলে বলের দিকের স্থান হতে অন্য স্থানে সরানোর কারকে কাজ বলা হয়। তাহলে এখানে আমরা অবশ্যই সূত্রটা দিয়ে দিব, কাজের সূত্রটা। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে কিভাবে আসলে আমরা আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলা রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলা লিখব, এবং আসুন চলেন তাহলে আমরা সৃজনশীল আসলে কিভাবে লিখবো সেটা দেখে আসি। ওকে, তো সৃজনশীলের ক আর খ, তাই না? আচ্ছা, কটা আসলে আমরা কখনো একটা শব্দে লিখবো না। দুটো জিনিসের মধ্যে কিন্তু পার্থক্য আছে, একটা শব্দে লেখা আর একটা হচ্ছে একটা লাইনে লেখা। সো ক যখন আমরা লিখবো, অনেকে আমরা ভুল করে জাস্ট একটা একটা করে যদি কোনো কারণে মানে একটা শব্দ যদি উত্তর হয়, সেক্ষেত্রে আমরা যে ভুলটা করি শব্দটাকে জাস্ট লিখে দিই, আগে পরে কিছু লিখি না, এটা করা যাবে না। যেমন আদিকোষ কি, ঠিক আছে? আচ্ছা, তাহলে যে সমস্ত কোষের সুগঠিত কেন্দ্রিকা নাই তাদেরকে আদিকোষ বলে। কেউ যদি বলে কেন্দ্রিকা নাই যাদের, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, কেন্দ্রিকা নাই যাদের, এইটুকু লিখলে কিন্তু হবে না, আমাদেরকে লিখতে হবে যে সমস্ত কোষে সুগঠিত কেন্দ্রিকা বা নিউক্লিয়াস নাই তাদেরকে আমরা আদিকোষ বলি। যেমন এর কোষটা আদিকোষ, ওর কোষটা আদিকোষ, সেটাও আমরা আসলে উদাহরণ দিয়ে দিব। ঠিক আছে, আচ্ছা। শৈবালের দুইটা ব্যবহার লিখো, শৈবালের দুইটা ব্যবহার। তো স্বাভাবিকভাবে প্রথমে শৈবাল সম্পর্কে বর্ণনা করব, শৈবালের কি অবস্থা, কোথা থেকে পাওয়া যাচ্ছে, কিভাবে পাওয়া যাচ্ছে, গায়ের রং কি, ইত্যাদি ইত্যাদি। দেন আমরা দুইটা ব্যবহার লিখবো। ঠিক আছে, আচ্ছা। এবার বলতেছে উদ্দীপকে 1 নং রাজ্যের একটি অণুজীবের গঠন বৈশিষ্ট্য চিত্র সহ বর্ণনা করো। তাহলে কি 1 নং রাজ্য এ ক্যারিওটা, তাহলে এই ক্যারিওটা কি, এই ক্যারিওটা হচ্ছে আমরা জানি যে টিটু ভাইরাস যেটা আছে সেটা, তাই না? উদ্দীপকে 1 নং রাজ্যের অণুজীব হচ্ছে ভাইরাস, ভাইরাসের গঠন চিত্র নিচে বর্ণনা করা হলো। তারপরে আমাদের বইয়ে কিন্তু আসলে এটা আছে, অলরেডি এই চিত্রটা আছে, চিত্র সম্পর্কে বিস্তারিত সবকিছু বইয়ে দেওয়া আছে। এখানে যে চিত্রটা আমরা দেখতে পাচ্ছি এই চিত্রটা বইয়েরই একটা চিত্র, সেই চিত্রটা আমরা সুন্দর মতো প্রতিটা অংশ ব্যাখ্যা করে ফেলবো। ঠিক আছে, আচ্ছা। তারপরে ঘ মার্কে যদি আমরা যাই, উদ্দীপকের 2 নং রাজ্যের অণুজীবটির আকার আকৃতি শ্রেণীবিভাগ বর্ণনা করো। তাহলে 2 নং কি, 2 নং আছে প্রোক্যারিওটা। 2 নং এ কি আছে, 2 নং এ আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে আছে কিন্তু আমাদের প্রোক্যারিওটা। স্বাভাবিকভাবে তাহলে প্রোক্যারিওটা রাজ্য কি, আমাদের হচ্ছে উদ্দীপকের 2 নং রাজ্যের অণুজীবটি হলো ব্যাকটেরিয়া, নিচে ব্যাকটেরিয়ার আকার আকৃতি ভিত্তিক শ্রেণীবিভাগ করা হলো। সো প্রোক্যারিওটা হচ্ছে গিয়ে ব্যাকটেরিয়া শ্রেণীবিভাগ। তো কক্কাস, তারপরে হচ্ছে ব্যাসিলাস, হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে কমা, তারপরে হচ্ছে স্পাইরিলাম। হ্যাঁ, ওকে। সো আমরা সুন্দর মতো প্রতিটার কি করব, ব্যাখ্যা করে দিব, এবং যদি সম্ভব হয় এই চিত্রগুলো অবশ্যই আঁকবো। ঠিক আছে, এই চিত্রগুলো অবশ্যই আমরা কি করব, আঁকবো। বিজ্ঞানের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, বায়োলজির যে চ্যাপ্টারগুলো রয়েছে এই চ্যাপ্টারগুলোতে যত বেশি আমি চিত্র আঁকতে পারবো তত বেশি কিন্তু আসলে আমার নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। যত বেশি আমরা চিত্র আঁকতে পারবো তত বেশি কি হবে, আমাদের নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। ঠিক আছে, আচ্ছা। তারপর আসেন 2 নম্বর প্রশ্ন, যে মাইটোকন্ড্রিয়া কি, কোষকে ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা হয় কেন? তাহলে প্রথমে কি, মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া হচ্ছে কোষের শক্তি উৎপাদন কেন্দ্র, এটি কোষের একটা অঙ্গাণু। এখানে কি হয়, বিভিন্ন রকমের আমার কি হয়, বিভিন্ন কাজগুলো হয়ে থাকে। ঠিক আছে, আচ্ছা। তারপরের প্রশ্ন হলো, কোষকে ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা হয় কেন, বা ক্ষুদ্র রাসায়নিক কারখানা কেন বলা হচ্ছে? সো কোষের মধ্যে আসলে কি হয়, আমাদের শরীরের যত শরীরবৃত্ত কাজ আছে সেগুলো সব ঘটে কোথায়, কোষের মধ্যে। ঠিক আছে, এবং এই শরীরবৃত্ত কাজগুলোতে কিন্তু অনেক রকমের রাসায়নিক বিক্রিয়া হয়। এই কারণে এই কাজগুলোকে আসলে রাসায়নিক কর্মকাণ্ড বলা হচ্ছে, এবং যেহেতু কোষের মধ্যে সবগুলো হচ্ছে এই কারণে আসলে কোষকে ক্ষুদ্র রাসায়নিক কারখানা বলা হয়। হ্যাঁ, আচ্ছা। তো এটা আসলে সুন্দর মতো এখানে লেখা আছে, আমরা এটা লিখলেই হবে। এরপর গ মার্কে বলছে যে চিত্র এ ও বি এর প্রধান কাজ সম্পর্কে লিখো। ঠিক আছে, আচ্ছা। তো আমরা যদি একটু চিত্রটা, আসলে এ তো আমরা বুঝতে পারছি কোষ প্রাচীর, আর বিটা হচ্ছে গিয়ে চিত্র এ অংশের নাম হচ্ছে নিউক্লিয়ার পর্দা। আচ্ছা, নিউক্লিয়াস, তো সরি। সো নিউক্লিয়াসের মধ্যে যেহেতু এটা হচ্ছে নিউক্লিয়ার পর্দা, আর বিটা হচ্ছে গিয়ে আমাদের ক্রোমাটিড, সো ক্রোমোজোম। আচ্ছা, ঠিক আছে।
সো এখন আমাদেরকে কি করতে হবে, নিউক্লিয়ার পর্দার যে কাজটা আছে সেটা লিখতে হবে, ক্রোমোজোমের কাজটা লিখতে হবে। তবে এটা লেখার আগে অবশ্যই আমাদেরকে নিউক্লিয়াস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিতে হবে এবং ক্রোমোজোম সম্পর্কে ধারণা দিতে হবে, ঠিক আছে? তারপর আসলে আমরা লিখতে পারবো। এবং অবশ্যই আমাদের যেহেতু চিত্র একবার দেওয়া আছে, মানে প্রশ্নের চিত্র দেওয়া আছে, সেক্ষেত্রে চিত্র রিপিট করার দরকার নেই, বাট এত ছোট আমরা লিখবো না, আমরা আরেকটু বড় লিখবো। তারপরে ঘ মার্কে দেখছি যে একটি পূর্ণাঙ্গ জীবকোষ গঠনে নিউক্লিয়াসের ভূমিকা মূল্যায়ন করো। তো স্বাভাবিকভাবে আমরা প্রথমে আগে আসলে নিউক্লিয়াস কি সেটা বর্ণনা করব, দেন নিউক্লিয়াসের ভূমিকাটা বর্ণনা করব। আদি কোষে নিউক্লিয়াস নাই, প্রকৃত কোষে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াস থেকে কিভাবে কোষকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করা হয় এবং সবকিছু কোন কোন বিভাজনের মাধ্যমে কোষটা বিভাজিত হয়, এই সমস্ত কথাবার্তা কিন্তু আমরা সুন্দর মতো এখানে বলবো, ঠিক আছে? আচ্ছা, তারপরে আসেন এবার হচ্ছে মূল সম্পর্কিত একটা প্রশ্ন। প্রথমে হচ্ছে ফাইলোক্লাইড কি? ফাইলোক্লাইড কি? সো ফণিমনস্য জাতীয় উদ্ভিদের কাণ্ডই ফাইলোক্লাইড। এই ধরনের কাণ্ডে পাতার মতো চ্যাপ্টার সবুজ হয়। সো এই প্রশ্নগুলো ডেফিনেটলি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে বলা হচ্ছে যে নিউমেটাফোর বলতে কি বোঝায়? সো নিউমেটাফোর কি বলতে কি বোঝায়, এটার উত্তর আমরা খ মার্কের ক্ষেত্রে যেভাবে আসলে দেখলাম ব্যাখ্যাগুলা, যে আমরা প্রথমে একটু বর্ণনা লিখবো, দেন হচ্ছে ওইটা সম্পর্কে লিখবো। সো ঠিক একইভাবে, অর্থাৎ নর্মালি আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে এবং আমাদের যে খ মার্কের প্রশ্নটা আছে, অর্থাৎ সিকিউ এর যে খ মার্ক আছে, দুইটা একদম আমরা সেম ফরম্যাটে লেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, তারপরে উদ্দীপকে এ ও বি এর বর্ণনা দাও। সো এ তে আমরা দেখতে পাচ্ছি, এ তে রয়েছে হচ্ছে গিয়ে আমাদের গাজর আর মূলা, বিতে রয়েছে মূলা। সো আমরা কি করব, গাজর আর মূলা সুন্দর মতো বর্ণনা লিখবো, তবে কখনোই আমরা জাস্ট একটা প্যারাতে লিখবো না, ঠিক আছে? আমরা এই ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবো আমরা যেন অ্যাটলিস্ট দুইটা প্যারাতে লিখি, তিনটা প্যারাতে লিখবো। প্রথমে শুরুতে যে এই দুটো, যে একটা গাজর আর একটা মূলা, সেটা সম্পর্কে লিখবো, দেন গাজরের জন্য একটা প্যারা করব এবং তার পরবর্তীতে মূলার জন্য আলাদা একটা প্যারা করব, ঠিক আছে? তার পরবর্তীতে আমরা কি করব, তার পরবর্তীতে আমরা মূলার জন্য আবার আলাদা একটা প্যারা করব, ঠিক আছে? এবং ঘ মার্কে বলতেছে যে এ চিত্রের বৈশিষ্ট্যের সাথে সি চিত্রের বৈশিষ্ট্য তুলনা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমে হচ্ছে একটা গাজর আর একটা হচ্ছে আদা। তো আমরা এখন যে কাজটা করব, একটা হচ্ছে গাজর এবং আদা। তো আমরা শুরুতে কি করব, যে এ চিত্রেরটা গাজর সেটা বলে নিব, তারপরে সি চিত্রটা যে আদা সেটা বলে নিব। আদা এবং গাজর সম্পর্কে আমরা অবশ্যই জাস্ট এইটুকু লিখলে হবে না, আমরা পয়েন্ট আকারে লিখতে পারি। যদি পয়েন্ট আকারে লিখি, মিনিমাম 7টা থেকে 5টা থেকে 10টা পয়েন্ট আমাদের লেখা উচিত। সো আসলে 5টা থেকে 10টা ইউনিক পয়েন্ট খুঁজে বের করাটা একটু ডিফিকাল্ট গাজর আর আদার মধ্যে। সো এক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা প্যারা আকারে লেখার চেষ্টা করতে পারি। আর যদি আমরা 5টা থেকে 10টা পয়েন্ট আমরা আদা এবং গাজরের মধ্যে লিখতে পারি, তাহলে তো খুবই ভালো, ঠিক আছে? ওকে, তারপরে আমরা 4 নম্বর প্রশ্নে যদি যাই, হাকিম সাহেব একজন পরিশ্রমী মানুষ, কিছুদিন যাবত তার শরীর দুর্বল লাগছে, তার খসখসে কাশি আছে, কাশির সাথে মাঝে মাঝে রক্ত পড়ে। ডাক্তারের কাছে গেলে ডাক্তার লক্ষণ দেখে তার যক্ষা হয়েছে বলে জানান। ডাক্তারের পর তাকে যক্ষা প্রতিকার ও প্রতিরোধ ব্যবস্থাগুলো জানিয়ে দিলেন। তো যক্ষা প্রতিষেধক টিকার নাম কি? যক্ষা প্রতিষেধক টিকার নাম আমরা লিখে দিব যে বিসিজি টিকা। হাঁপানি হলে রোগী দুর্বল হয়ে পড়ে কেন? অক্সিজেন সরবরাহ হয় না, এই কারণে রোগী দুর্বল হয়ে পড়ে। তো শুরুতে আমরা হাঁপানি সম্পর্কে একটু বলবো, দেন কেন আসলে শরীরটা দুর্বল করে ফেলে সেটা সম্পর্কে আমরা বলবো। গ মার্কে বলছে যে ডাক্তার কি লক্ষণ দেখে বুঝতে পারলেন যে হাকিম সাহেবের যক্ষা আছে, যন্ত্রণা, এটা যক্ষা হবে। ওকে, সো কি লক্ষণ দেখে আসলে বুঝতে পারলেন যে যক্ষা আছে, ঠিক আছে? আচ্ছা, তো যক্ষা আছে। তো আমরা আসলে লক্ষণগুলো লিখবো যে যক্ষার কি আসলে লক্ষণ থাকে, যে শরীর দুর্বল হয়ে যায়, কাশি হয়, বিকালের দিকে জ্বর হয়, রাতে শরীরে ঘাম হয়। তো আমরা শুরুতে আসলে যক্ষা সম্পর্কে বর্ণনা করব, যে যক্ষা কি, কেন হয়, কিভাবে ছড়ায়, দেন যক্ষা হলে কিভাবে আসলে বুঝলো উনি যে যক্ষা রোগের লক্ষণগুলো দেখে উনি বুঝতে পেরেছেন। তারপর সুন্দর মতো যক্ষা রোগের লক্ষণগুলো আমরা লিখবো এখানে যেগুলো দেওয়া আছে, এবং পরবর্তীতে আসলে আমরা লাস্টে আরেকটা সুন্দর মতো প্যারা এখানে, যে যক্ষা আসলে প্রতিরোধ করা যায়, প্রতিরোধ করার জন্য কি করতে হবে, কিভাবে প্রতিকার করা যায় সে সম্পর্কে লিখবো। ঘ মার্কে বলছে হাকিম সাহেব যে রোগে আক্রান্ত তার প্রতিরোধ ব্যবস্থা বর্ণনা করো। তো প্রতিরোধ ব্যবস্থাটা এখানে আসলে পয়েন্ট আকারে দেওয়া হচ্ছে, পয়েন্ট আকারে দিলে আসলে খুবই ভালো প্রতিরোধ ব্যবস্থা। বাট অবশ্যই শুরুতে যক্ষা সম্পর্কে আরো বিস্তারিত বর্ণনা দিব, এবং 5টা প্রতিরোধমূলক ব্যবস্থা না দিয়ে মিনিমাম 7টা দেওয়ার চেষ্টা করব। ঘ মার্কের ক্ষেত্রে অবশ্যই মিনিমাম 7টা পয়েন্ট, যদি পয়েন্ট আকারে কোনো উত্তর লিখি মিনিমাম 7টা, সর্বোচ্চ 10টা থেকে 12টা আমরা দিতে পারি, কোনো অসুবিধা নেই।
ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরে যদি আমরা যাই, তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ফুসফুস এবং ইয়ার আকারটা মানে শ্বাসযন্ত্রের যে অংশগুলো এখানে দেওয়া আছে। শ্বসনের উদ্দেশ্য কি? শ্বসনের উদ্দেশ্য আমরা বলবো যে শ্বসন শরীরবৃত্ত কাজ সম্পন্ন করার জন্য। তারপরে বলা হচ্ছে যে অন্তঃশ্বসন কিভাবে শক্তি উৎপাদন হয় ব্যাখ্যা করো। সো অন্তঃশ্বসনের ফলে কিভাবে শক্তি উৎপাদন হয় এটা ব্যাখ্যা করার আগে অন্তঃশ্বসন কি, শ্বসন কি, দেন অন্তঃশ্বসন কি, তারপরে আসলে আমরা এই ব্যাখ্যাটা করব। ঠিক আছে। তারপরে আসছে উদ্দীপকে উল্লেখিত গাছের অংশটি বর্ণনা করো। ওকে, তো এখানে আসলে একটু ভুল কোশ্চেন চলে আসছে। এটা গমার্ক, এটা এক্সট্রা স্লাইড চলে আসছে। আচ্ছা, তো এটা আমাদের গমার্ক যে এ বি সি এর মধ্যে কোনটি প্রশ্বাস ও নিঃশ্বাসের কাজ নিয়ন্ত্রণ করে। তো আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এ চিত্রের মধ্যচ্ছেদা, বি হলো ট্রাকিয়া, শ্বাসনালী হলো ব্রঙ্কাস। আচ্ছা, এখানে একটু লেখা কেটে গেছে। ঠিক আছে, ওকে, তো এখানে একটু লেখা কেটে গেছে, মধ্যসাথী ট্রাকিয়া এবং শ্বাসনালী, ট্রাকিয়া বা শ্বাসনালী। তো আমরা যেটা করব সেটা হচ্ছে কি আমরা জাস্ট একটু কি বলে তিনটায় আগে লেখার চেষ্টা করব যে এ দিয়ে কি, বি তে কি, এন্ড সি তে কি, দেন আসলে আমরা বর্ণনাতে যাব প্রত্যেকটা আলাদা আলাদা করে, যে প্রত্যেকটা আসলে আমার ওভারঅল শ্বাস প্রক্রিয়াতে কিভাবে সাহায্য করছে। ঠিক আছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে কিভাবে আমার ওভারঅল শ্বাস প্রক্রিয়াতে সাহায্য করছে। তারপর আমরা ঘ মার্কে যদি যাই, সালোক সংশ্লেষণের সাথে উদ্দীপকের সংঘটিত প্রক্রিয়াতে তুলনামূলক আলোচনা করো। তো সালোক সংশ্লেষণে কি হয়? সালোক সংশ্লেষণে কিন্তু শক্তি উৎপাদন হচ্ছে, এখানেও তাই হচ্ছে। তো আমরা আসলে প্রক্রিয়াগত আলোচনা করব, এবং অবশ্যই শুরু করার আগে আমরা সালোক সংশ্লেষণ কি সেই সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিব, দেন শ্বসন সম্পর্কে একটা বিস্তারিত ধারণা দিব, তার পরবর্তীতে আসলে আমরা এখানে উত্তরটা করব। ঠিক আছে। আচ্ছা, 6 নম্বর প্রশ্নে যদি যাই, জামিল সাহেবের স্ত্রী তরকারিতে প্রচুর তৈল ও ঝাল মশলা ব্যবহার করেন, ফলে জামিল সাহেবের প্রায় বুক জ্বলে, পেটে ব্যথা অনুভব হয়। হিমোগ্লোবিন কি বলবো? রক্ত সংবহনতন্ত্র কি বলা যায়? তো হিমোগ্লোবিন লৌহ জাতীয় রঞ্জক পদার্থ। রক্ত সংবহনতন্ত্র বলতে কি বোঝায়? তো রক্ত সংবহনতন্ত্র ব্যাখ্যা করা আছে, বাট এখানে ব্যাখ্যাটা আসলে অনেক ছোট, অনেক ছোট, এত ছোট ব্যাখ্যা দিলে হবে না, আমরা আরেকটু বড় করে লেখার চেষ্টা করব। ঠিক আছে, আমরা যদি গ মার্কে যাই, যে জামিল সাহেবের যে রোগে আক্রান্ত হচ্ছেন তা ব্যাখ্যা করো। তো জামিল সাহেবের কি হয়েছে? জামিল সাহেবের আসলে গ্যাস্ট্রিস হয়েছে, তাই না? তো জামিল সাহেব আসলে গ্যাস্ট্রিক রোগে আক্রান্ত হয়েছেন। তো নিচে গ্যাস্ট্রিক রোগটির ব্যাখ্যা দেওয়া হলো। তো গ্যাস্ট্রিক রোগ হলে আসলে কি কি উপসর্গ হয়, হ্যাঁ, কিভাবে আসলে শুধু উপসর্গতেই আমরা থেমে যাব না, কি উপসর্গ হয়, কিভাবে আসলে আমরা গ্যাস্ট্রিক রোগকে প্রতিরোধ করতে পারি, কিভাবে প্রতিকার করতে পারি, যে গ্যাস্ট্রিক ভাই আমার হয়ে গেছে সেক্ষেত্রে আমরা কি করব, এবং গ্যাস্ট্রিক জন্য ভবিষ্যতে না হয় সেজন্য আমরা কি করব, কিভাবে আসলে একটা হেলদি ফুড হ্যাবিট আমাদেরকে এখানে হেল্প করতে পারবে সেই সম্পর্কে আসলে আমরা বিস্তারিত লিখবো। আমরা সুষম খাদ্য সম্পর্কে লিখবো, যে ভাই সুষম খাদ্য খেতে হবে, অতিরিক্ত কোনো কিছু খাওয়া যাবে না। এভাবে আসলে আমরা সুন্দর মতো এই প্রশ্নের উত্তর বর্ণনা করব। তারপরে ঘ মার্কে যদি যে জামিল সাহেবের স্ত্রীর তরকারিতে প্রচুর তেল। আচ্ছা, জামিল সাহেব এই রোগে প্রতিরোধ ব্যবস্থা কি নিতে পারেন, মন্তব্য করো। এবং ঘ মার্কে অবশ্যই আমরা প্রথমে বলবো যে এটা একটা গ্যাস্ট্রিক রোগ, কেন হয় সে কারণগুলো উল্লেখ করব। দেন পরবর্তীতে আমরা প্রতিরোধ ব্যবস্থাগুলো পয়েন্ট আকারে লিখবো। অবশ্যই 5টা পয়েন্ট কখনোই লিখবো না, অন্তত 7টা পয়েন্ট লেখার চেষ্টা করব। ঠিক আছে, ওকে। তারপরে 7 নম্বর প্রশ্নে যদি যাই, সোডিয়াম সালফেটের সংকেত লিখো। সো সোডিয়াম সালফেটের সংকেত হচ্ছে Na2SO4। তারপরে বলছে যে NH3 কোন যৌগিক পদার্থ ব্যাখ্যা করো। তো আমরা জানি যে 2 বা ততোধিক ভিন্ন ধর্ম মৌল পদার্থ নিয়ে একটা যৌগিক পদার্থ উৎপন্ন করে। দেখেন শুরুতে কিন্তু আসলে যৌগিক পদার্থ কি সেটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে, খুবই সুন্দর কিন্তু এটা। ঠিক আছে। আচ্ছা, এখানে NH3 বা অ্যামোনিয়ার কথা বলা হয়েছে, যৌগিক পদার্থ নাইট্রোজেন এবং হাইড্রোজেন নিয়ে কিন্তু গঠিত। আমরা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি, তাই না, একটা নাইট্রোজেন এবং 3টা হাইড্রোজেন মিলে কিন্তু আমাদের একটা অ্যামোনিয়া তৈরি হচ্ছে। দেন আমরা অ্যামোনিয়াকে বিশ্লেষণ করলে কি কি পাচ্ছি সেটাও আসলে সুন্দর মতো লিখে দিব। গ মার্কে বলছে যে ABC পরমাণুর প্রোটন সংখ্যা যথাক্রমে 7, 8 আর 17 হলে পরমাণু 3টি গঠন চিত্র এঁকে দেখাও। তো আমরা 7, 8, 17, আমরা যে নিয়ম শিখছি যে প্রথমে 2টা, তারপরে 4টা, তারপরে 8টা, এইভাবে আসলে আমরা ABC দিয়ে আমরা আসলে 3টার গঠন চিত্র আঁকবো। যেমন এখানে 7টা, তাহলে কি হবে, আমার প্রথমে 2টা, তারপরে হচ্ছে গিয়ে বাকি 5টা। তারপরে পরেরটাতে বলছে কত, পরেরটাতে ছিল আমার 8টা। তো 8টা হলে প্রথমে 2টা, পরেরটাতে 6টা। তারপরে বলছে সিতে আমাকে বলছে 17, তাহলে প্রথমে 2টা, তারপরে হচ্ছে গিয়ে 8টা, তারপরে হচ্ছে বাকি 1, 2, 3, 4, 5, 6, 7টা।
বাকি 7টা হচ্ছে তারপরে, ঠিক আছে। তো আমরা এভাবে আসলে গঠন চিত্রটা আঁকবো। ওকে, তারপরে বলছে যে বি পদার্থ কি ডি থেকে ভিন্ন, তোমার মতামত দাও। হ্যাঁ, বি কি ডি থেকে ভিন্ন না? ডেফিনেটলি ভিন্ন। কারণ কি বলেন তো? মানে এখন ভিন্ন কিভাবে, তার কারণ হচ্ছে গিয়ে এটা একটা মৌলিক পদার্থ আর এটা কি একটা যৌগিক পদার্থ না? সো এখানে আসলে ওই মৌলিক এবং যৌগিক পদার্থের যে আলোচনা আছে, যে ভাই মৌলিক পদার্থ কি, কাকে বলে, যৌগিক পদার্থ কি, কাকে বলে, কিভাবে হয়, ভাঙলে কি পাওয়া যায়, পরমাণু কি, অণু কি, এই সমস্ত কিছু কিন্তু আমাদেরকে ইন ডিটেলসে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, তারপর আসেন 8 মার্কের প্রশ্ন, মানে 8 নম্বর প্রশ্নে যদি যাই, অনুনাদের সময় শব্দ শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? যান্ত্রিক শক্তিতে। তারপরে হচ্ছে বলছে যে কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত কেন? কাজের সাথে শক্তি সম্পর্কযুক্ত এককের ব্যাপার আছে, যে বিজ্ঞানের ভাষায় কাজ করার সামর্থ্যকে শক্তি বলা হয়। সো কাজ করতে পারাটাই আসলে শক্তি, ঠিক আছে। কাজ ও শক্তি মূলত ভিন্ন কিছু নয় বিজ্ঞানের ভাষায়। এই জন্য প্রয়োজন হয় শক্তির, কাজ করার জন্য প্রয়োজন হয় শক্তির। যার যত বেশি শক্তি সে তত বেশি কাজ করতে পারবে। এই কাজের পরিমাণ দিয়ে শক্তিকে পরিমাপ করা হয়। তো আসলে আমি যেটা বললাম শুরুতে, যে কাজ আর শক্তি একইভাবে পরিমাপ করা হয়। কাজ ও শক্তির একক অভিন্ন, তা হলো জুল। এই জন্য কাজের সাথে শক্তি সরাসরি সম্পর্কযুক্ত। তারপরে চিত্রে বলা হচ্ছে যে এ বি সি কিভাবে শক্তি উৎস হিসেবে ব্যবহার করা হয়, ব্যাখ্যা করো। তো এতে আসলে আমরা দেখতে পাচ্ছি পালতোলা নৌকাতে আসলে বাতাস, তারপরে বি তে আসলে উইন্ড মিল, আর সি তে আসলে কি হচ্ছে টারবাইন ঘোরানো হচ্ছে পানির সাহায্যে। সো উদ্দীপকে এ হচ্ছে যথাক্রমে পালতোলা নৌকা এবং বায়ুপাল, এই দুটিতে বায়ু শক্তি ব্যবহৃত হয়। এবং চিত্র হলো জলবিদ্যুৎ, চিত্র সি, হ্যাঁ চিত্র সি হলো জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, এতে পানির বিভব শক্তি ব্যবহৃত হয়। নিচে শক্তির উৎস হিসেবে এদের ব্যবহার উল্লেখ করা হলো। সো আসলে আমরা তারপর যেটা করব যে বায়ু লিখে একটা পয়েন্ট লিখবো, দেন বায়ুকে আসলে কিভাবে ব্যবহার করা হচ্ছে এখানে, যেমন পালতোলা নৌকা এবং উইন্ড টারবাইন বা ইঞ্জিন যেটাই বলি না কেন সেটার ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তারপর আসলে পানিকে কিভাবে বা পানির স্রোতকে কিভাবে ব্যবহার করা হয় সেটা আমরা এরকম পানির স্রোত লিখে বা পানি লিখে আমরা আসলে সুন্দর মতো লিখবো, যে পানির স্রোতকে ব্যবহার করে আসলে আমরা বিদ্যুৎ শক্তি রেগুলার বেসিসে উৎপাদন করি। তারপরে বলা হচ্ছে ভবিষ্যতে চিত্রের যন্ত্রের প্রয়োজনীয়তা যাচাই করা। তো ভবিষ্যতে আসলে উইন্ড মিল কেন আসলে ইউজ করা হয়, বায়ুকল প্রয়োজন কেন? কারণ আমরা কিন্তু আসলে রিনিউয়েবল এনার্জির দিকে যত দিন যাচ্ছে আমরা তত বেশি রিনিউয়েবল এনার্জির দিকে যাচ্ছি, ঠিক আছে। তো রিনিউয়েবল এনার্জির ফলে যেটা হচ্ছে যে আমাদের পরিবেশে কিন্তু দূষণ কম হচ্ছে। আমরা যদি নর্মাল যে প্রসেস বা বিদ্যুৎ এবং কয়লা এগুলা দিয়ে আসলে বিদ্যুৎ উৎপাদন করি, সেক্ষেত্রে কিন্তু আসলে বা এনার্জি শক্তি উৎপাদন করি, সেক্ষেত্রে কিন্তু আসলে আমাদের অনেক বেশি পলিউশন হয়। অন্যদিকে রিনিউয়েবল বা নবায়নযোগ্য যে এনার্জি গুলো আছে সেগুলো দিয়ে করলে কিন্তু আসলে পরিবেশ দূষণ অনেক কম হয়। সেই কারণে আসলে আমরা কি করি, আসলে আমরা যত দিন যাচ্ছে তত আসলে যত নবায়নযোগ্য শক্তি আছে সেই উৎসগুলো দিকে ধাবিত হচ্ছে, যেমন সূর্যের আলো, তারপরে বাতাস ইত্যাদি ইত্যাদি। তো এইটাই হচ্ছে কথাবার্তা, সেগুলো সুন্দর মতো লিখে দিব। তো এই ছিল 8টা প্রশ্ন। তো আমরা সিকো কিভাবে লিখবো সেটা আমি সুন্দর মতো বর্ণনা করার চেষ্টা করলাম। আমি একটা জাস্ট কমন গাইডলাইন দিয়ে দিই। আমরা 1 মার্কের যেটা উত্তর সেটা একটা সেন্টেন্সে লিখবো। আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীলের খ সেটা আমরা অ্যাটলিস্ট অর্ধ পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা পর্যন্ত লেখার চেষ্টা করব। গ মার্কের ক্ষেত্রে অবশ্যই 3টা প্যারা মাস্ট। ঘ মার্কের ক্ষেত্রে আমরা অবশ্যই 3টা থেকে 4টা প্যারা লিখবো। বায়োলজির যত অধ্যায় আছে সেই সমস্ত অধ্যায়ের ক্ষেত্রে চিত্র আঁকার চেষ্টা করব। যদি পয়েন্ট করে লিখি, গ এর ক্ষেত্রে অন্তত পক্ষে 5 থেকে 7টা পয়েন্ট এবং ঘ এর ক্ষেত্রে 7 থেকে 10টা পয়েন্ট আমরা লিখবো সিকিউ এর জন্য। তো আশা করছি এই ফরম্যাটটা ফলো করে আমরা যদি সিকিউ লিখি ইনশাআল্লাহ পরীক্ষা অনেক ভালো একটা নাম্বার পাবো। সবার জন্য অনেক অনেক শুভকামনা। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে।